সবাইকে স্বাগতম আজকের পর্বে। আজকে গত ক্লাসে আমরা যে ভিডিওটা করেছিলাম বা যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেটা হচ্ছে সি ফিভার, স্যার জন মেসফিল্ডের। তো সেই কবিতার আগের যে ক্লাসটা হয়েছিল সেখানে এক্সপ্লেনেশন ছিল, ওয়ার্ড মিনিং এবং শেষের দিকে কিছু প্রশ্ন উত্তর আমি লিখে দিয়েছিলাম, প্রশ্ন লিখিয়েছিলাম। তো আজকের ভিডিওটা সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে লিখব সেটা হচ্ছে আজকে নিয়ে গোটা ক্লাস। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি আছে, why does the poet want to go for the sea voyage again? এটাকে অন্যভাবে প্রশ্ন দিতে পারে, why does he use again in every first line of each stanza? যে কবি বারবার সমুদ্রে কেন যেতে চেয়েছেন, বা তিনটে স্ট্যান্জার প্রত্যেকটা প্রথম লাইনে তিনি এই এগেইন কথাটা তিনি কেন লিখছেন। তো উত্তরটা আমরা কিভাবে লিখছি এবার দেখি। লিখছি, the poet does ছিল প্রেজেন্ট টেন্স, ভার্ব হচ্ছে want, তাই এখানে হয়ে যাবে wants. The poet wants to go for the sea voyage again because, কি লিখছি, কবি আবার সমুদ্রে যাত্রায় যেতে যাচ্ছেন কারণ। এখানে ডাজ ছিল বলে এই মেইন ভার্বের সঙ্গে এস বা ইয়েস। এই জিনিসটা তোমরা কোথায় পাবে? আমি যে টেন্সের ক্লাসটা করিয়েছিলাম সেই টেন্সের সম্পূর্ণ ব্যাখ্যা বিবরণ সব দেয়া আছে। যদি কারো ইচ্ছে হয় ভিডিওটা আরেকবার দেখে নিও, তাহলে টেন্সটা বুঝতে তোমার সুবিধা হবে। তো আসি কারণটা, বিকজ বলেছে ইন হিজ প্রিভিয়াস প্রফেশন, তার যে পূর্বের পেশা, তিনি পূর্বের পেশা একজন কি ছিলেন? হি ওয়াজ এ সেলার, তিনি একজন নাবিক ছিলেন। মানে কবি তার পূর্ব যে একটা পেশা অভিজ্ঞতার দিক থেকে তিনি একজন নাবিক ছিলেন। এন্ড এবং হি ওয়ান্টস টু হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স এগেইন। ব্যাস এইটুকু। ব্যাখ্যাটা কি বলেছে মন দিয়ে শোনো। দ্য পোয়েট ওয়ান্টস টু গো ফর দ্য সি ভয়েজ এগেইন, কবি আবার সমুদ্র যাত্রায় যেতে চেয়েছেন। বিকজ কারণ, ইন হিজ প্রিভিয়াস প্রফেশন, তিনি তার পূর্বের যে পেশাগত দিক থেকে হি ওয়াজ এ সেলার, তিনি একজন নাবিক ছিলেন। and he wants to have that experience again, এবং সেই অভিজ্ঞতা তিনি আরেকবার সঞ্চার করতে চান। বলতে পারলাম? এইটুকু প্রশ্নের উত্তর এটুকু লিখলে তোমাকে ফুল মার্কস দিয়ে দেবেন। এর বেশি ডান দিক বাম দিক দেখে কোনো লাভ নেই, যতটুকু আছে এইটুকু। চলে আসি সেকেন্ড প্রশ্ন, কি বলেছে? when does he want to start his journey? কবি কখন তার সমুদ্র যাত্রা শুরু করতে চেয়েছেন? কি লিখবো? একইভাবে তাহলে the poet wants to start, তুমি যদি মনে করো স্টার্ট না লিখে অন্য একটা ওয়ার্ড লিখতে চাও, কমেন্টস, হিজ জার্নি। দ্য পোয়েট ওয়ান্টস টু স্টার্ট অথবা কমেন্টস হিজ জার্নি এট দ্য গ্রে ডন ব্রেকিং। ডন মানে হচ্ছে ভোর, ব্রেকিং কথার মানে হচ্ছে শুরু, প্রারম্ভিক।
এবং সমুদ্রের বুকে তখন কি থাকবে বলেছিল? ধূসর কুয়াশা। while there will be a mist on the sea's face. কি বলেছে একবার দেখা যাক, প্রথম থেকে বলি। বলেছে দ্য পোয়েট ওয়ান্টস টু স্টার্ট হিজ জার্নি অ্যাট দ্য গ্রে ডন ব্রেকিং। কবি তার সমুদ্র যাত্রা শুরু করতে চেয়েছেন কখন? যখন ভোরের দিকটা। গ্রে কথার মানে কি আমি আগের ভিডিওতে বলেছি, এটা কালার সিম্বলিজম। একবার প্রিভিয়াস ভিডিওতে দেখে নেবে। আমি আবার বলছি, ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, একবার দেখে নিও। while there will be a mist on the sea's face, সমুদ্রের বুকে যখন আর ধূসর কুয়াশার আবরণ থাকবে, কবি ঠিক সেই সময় ভোরের দিকে তিনি তার যাত্রা শুরু করবেন। এই দুটো প্রশ্ন লেখো। আসছি পরে দুটো প্রশ্ন নিয়ে। চলে আসছি 3 নম্বর প্রশ্নে। বলেছে হাউ ইজ দ্য কল অফ দ্য রানিং টাইড। যে সমুদ্রে যে জোয়ারের ডাক, সেই জোয়ারের ডাকটা কিরকম ছিল? কিভাবে অ্যান্সার লিখবো দেখো, খুবই সহজ ভাষায় প্রশ্ন আছে। দ্য কল অফ দ্য রানিং টাইড is a wild and clear call। যে সমুদ্রের জোয়ারে যে ডাকটা ছিল সেটা হচ্ছে ওয়াইল্ড, হিংস্র, এবং ক্লিয়ার মানে স্পষ্ট, যেটা কি করা যাবে না? অগ্রাহ্য করা যাবে না। which may not be denied। ব্যাস, সহজ ভাষা উত্তর, বেশি ঝামেলার মধ্যে যান, একদম সহজ সিম্পল ভাষা উত্তর। কি বলেছে? দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ আ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার কল। যে সমুদ্রে যে জোয়ারের ডাক, সেই জোয়ারের ডাকটা হচ্ছে কিরকম? ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, হিংস্র এবং স্পষ্ট ডাক। দ্যাট অথবা উইচ মে নট বি ডিনাইড। এই উইচ একটা হচ্ছে ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এগুলো পরে আস্তে 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 আসবে গ্রামার সেশনে। এখন আপাতত এটাই ফোকাস দিচ্ছি। 4 প্রশ্ন। হোয়াট কাইন্ড অফ ডে ডাজ হি প্রেফার টু স্টার্ট হিজ জার্নি। কবি কি ধরনের দিন চেয়েছেন তিনি এই যে যাত্রাটা শুরু করবেন, কি ধরনের দিন বা কি রকম দিনে তিনি যাত্রাটা শুরু করতে চান? কিভাবে লিখবো, লিখি। লিখছি দ্য পোয়েট, ভার্ব ছিল হচ্ছে প্রেফার, ডাজ সুতরাং হয়ে যাবে প্রেফার্স। কিরকম দিন চেয়েছিল? এ উইন্ডি ডে। এবং সাথে সাথে বলেছিলাম এক বাতাসময় দিন, এবং সেদিন আকাশে কি ভেসে বেড়াবে? কিছু সাদা মেঘ। তাই অ্যান্সার হবে প্রেফার্স এ উইন্ডি ডে উইথ wide clouds flying in the sky। তারপরে কথা, টু স্টার্ট হিজ জার্নি। স্টার্টের আরেকটা সিনোনিমস কিছুক্ষণ আগে লিখে এসেছি, কি? কমেন্স। টু স্টার্ট হিজ জার্নি। কি বললাম আরেকবার বুঝিয়ে দিই। লেখা আছে দ্য পোয়েট prefers a windy day with white clouds flying in the sky to start his journey। কবি এক বাতাসময় দিন পছন্দ করেছেন যখন আকাশে কি উড়ে বেড়াবে? সাদা মেঘ গুচ্ছ ঘুরে বেড়াবে বা উড়ে বেড়াবে ইন দ্য স্কাই, আকাশে, টু স্টার্ট হিজ জার্নি, তার এই যাত্রা শুরু করার জন্য। লিখে নাও। চলে আসছি পরের দুটো প্রশ্ন উত্তরে। আসছি 5 নম্বর প্রশ্ন। কি বলেছেন? হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পোয়েট লাইক টু লিড। কবি কি ধরনের জীবন অতিবাহিত করতে চেয়েছে? তারপরে একটা লাইন পড়েছিলাম, ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, জিপসিদের মতো যাযাবর জীবন। এবং যখন আমি কবিতায় বলেছিলাম মানে এই জিপসি লাইফের ওয়ার্ডটা লিখেছিলাম, তখন একটা ছোট্ট একটা ওয়ার্ড লিখেছিলাম, সেটা আমি এখানে ইউজ করছি। কিভাবে দেখা যাক, চলো লিখছি। দ্য পোয়েট ডাস ছিল, লাইক হচ্ছে মেইন ভার্ব, তো এখানে হয়ে যাবে লাইকস। দ্য পোয়েট লাইকস টু লিড এ vagrant
vagrant gypsy life. বইতে শুধু এইটুকু দেওয়া আছে, তোমাকে আরেকটু ক্ল্যারিফাই করার জন্য লিখতে হবে that is a carefree life full of adventure. কি বলেছে একবার দেখি, বলেছে কি দ্য পোয়েট লাইকস টু লিড এ ভ্যাগ্রান্ট জিপসি লাইফ। কবি একটা জিপসিদের মতো যাযাবর জীবন অতিবাহিত করতে চেয়েছেন, যেটি হলো এ কেয়ারফ্রি লাইফ, যেখানে কোনো ঝুট ঝামেলা থাকবে না, শুধুমাত্র কি থাকবে, ফুল অফ অ্যাডভেঞ্চার। সহজ, সিম্পল। চলে আসি পরের প্রশ্ন। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু হিয়ার ফ্রম হিজ কম্পানিয়ন। কবি বলেছিল যে তার সঙ্গে তার সহনাবিককে নিয়ে যাবে, লাফিং ফেলো রবার। তো সেই সহনাবিকের কাছ থেকে তিনি কি শুনতে চান? তো উত্তর লিখি, লিখছি হিম এন্ড দ্য পোয়েট। ওয়ান্ট ছিল থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ওয়ান্টস হয়ে যাবে। দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার এ মেরি। টেক্সটে ছিল টেল না ইয়ার্ন ছিল, ভুলে গেলাম, তারা দেখিনি। মেরি ইয়ার্ন। তো ইয়ার্ন না লিখে তুমি এখানে লিখতে পারো টেল। টেল মানে গল্প। হি ওয়ান্টস টু হিয়ার আ মেরি টেল অথবা স্টোরি ফ্রম হিজ জলি। কারণ ওখানে ছিল, লাইনটা একবার পড়ে দেখো, যে ফ্রম এ লাফিং ফেলো রবার। তো সেখানে আমি লাফিং টানে লিখে জলি, ফ্রম হিজ জলি কম্পানিয়ন। হয়ে গেল। কি লিখেছি? হি ওয়ান্টস অথবা দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার আ মেরি টেল অথবা স্টোরি, সেটা আনন্দের গল্প শুনতে চেয়েছে, ফ্রম হিজ জলি কম্পানিয়ন, তার যে সদা হাস্যমুখ এক নাবিক মানে সহনাবিক বা সহযাত্রী, তার কাছ থেকে তিনি একটা সবসময় একটা হাসির গল্প সে শুনতে চেয়েছে। দুটো প্রশ্ন ঢুকে নাও, চলে আসছি লাস্ট কোশ্চেনে। লাস্ট কোশ্চেন কি বলেছে? হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট এট দ্য এন্ড অফ দ্য জার্নি। এই যখন কবি যাত্রাপথ শেষ হবেন, যাত্রাপথ শেষ হলে কবি কি চেয়েছেন? দেখো খুব কমন প্রশ্ন সেটা। তো কিভাবে লিখবো? আগে এইটা লিখে নিচ্ছে, কি at the end of the journey, সাবজেক্ট কি আছে? the poet, ভার্ব হচ্ছে want, does, তার জন্য wants হয়ে যাবে। কবি দুটো জিনিস চেয়েছিল, কি কি? একটা দেখো লেখা আছে a quiet sleep and a sweet dream। তো লিখছি wants to have, তোমাকে এই কথাটা লিখে আসতে হবে, wants to have, তিনি চেয়েছেন, wants to have, কি চেয়েছেন? a quiet sleep and a sweet dream। কি বলেছি আমি প্রথম থেকে বলি, এই যাত্রাপথে কবি, এই যাত্রা শেষে কবি কি চেয়েছেন, তাই লিখেছি at the end of the journey the poet wants, does es এর জন্য ভার্বের সাথে এস বসবে, টেন্সে আছে। আবারও বলছি, প্রবলেম হলে টেন্সের ক্লাসটা একবার দেখে নেবে, যত টেন্সের ক্লাসটা দেখবে তত তোমার আইডিয়াটা তত ক্লিয়ার থাকবে। the poet wants to have, কবি চেয়েছেন a quiet sleep and a sweet dream। এবার দেখো, 2 মার্কের প্রশ্ন যখনই আসবে, বিশেষ করে কবিতা হোক গল্পের হোক, প্রথম যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা তোমাকে একটা কথা দিয়ে মানে লেখাটা শুরু করা উচিত। যেমন আমি এই প্রশ্নের ক্ষেত্রে যদি বলি এটা কোন কবিতা, সি ফেভার, কবিতার নাম তোমাকে জানতে হবে এবং কবির নাম জানতে হবে অবশ্যই। সেখানে তোমাকে এই একটা কথা দিয়ে লেখাটা শুরু করা উচিত শুধুমাত্র প্রথম প্রশ্নের উত্তরে। সেটা কি? ধরো আমি এটাই যখন লিখতে যাব, আমার প্রথমে লেখা উচিত হবে কি, প্রত্যেকটা আমি বলছি, প্রত্যেকটা প্রশ্নে যে প্রথম যে প্রশ্ন থাকবে সেটা, সবগুলো ক্ষেত্রে
এখানে লেখা হচ্ছে ছিল, এই জায়গাটায় ইন দ্য পোয়েম ইনভার্টেড কমার মধ্যে সি ফিভার হলো কম্পোজড বাই, কম্পোজড বাই মানে যিনি লিখেছেন, কম্পোজড বাই কবির নাম কি? জন ম্যাসফিল্ড। এইটা লেখা হয়ে গেলে তারপরে তুমি এটা এখান থেকে লিখতে পারো। এতে কি হবে, টিচার যখন খাতাটা দেখবেন ওই স্টুডেন্টের প্রতি তার একটা গুড ইমপ্রেশন তৈরি হবে, এবং স্টুডেন্ট যত টিচারের ইমপ্রেশন জোগাড় করতে পারবে, তুমি ধরে নাও সে নাম্বারটা তত ওখানে ভালো পেয়ে আসবে, সেটা যে কোনো সাবজেক্টে হোক না কেন, ইংলিশে তো অবশ্যই। তো এই হলো আজকের 7টা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষায় মাধ্যমিক বা টেস্ট হোক সামনে, তো এই পরীক্ষার এই প্রশ্নের বাইরে তেমন কিছু প্রশ্ন আসে না। হ্যাঁ, কিছু কিছু রেফারেন্স থাকে যেটা তুমি আগের ভিডিও একবার দেখে নেবে, সেখানে ওয়ার্ডের কিছু রেফারেন্স জিজ্ঞেস করবে যে এটার মানে কি, এই ওয়ার্ডের মানে কি, সেটা তুমি আগের ভিডিওতে সব ক্লিয়ার পেয়ে যাবে। আজকের জন্য এই 7খানা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ছিল। কিভাবে উত্তর লিখলে তুমি 2-এ 2 পাবে, টোটাল 4 নম্বরের যদি প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো এখানে ডিটেলস আলোচনা করো। ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব, কারণ তোমাদের সহায়তা আমার একান্ত প্রয়োজন। চলো টাটা।